হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এক্সামটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম। আর মাত্র কটা দিন। এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছ আজকের ভিডিওটি আমি কী বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইকোনমিক্স সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে ইকোনমিক্সের প্রতিটি ইউনিট থেকে আমাদের কত মার্কসের প্রশ্ন হয়। তোমাদের সুবিধার্থে আমি উচ্চ মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া একটি কোশ্চেনের প্যাটার্ন তুলে ধরেছি। ক্লাস 12-এর সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের ইকোনমিক্সের এক্সাম হয়। এই 40 মার্কসের মধ্যে 20 মার্কস থাকে ম্যাক্রো ইকোনমিক্সে, আর বাকি 20 মার্কস থাকে ইন্ডিয়ান ইকোনমিক্সে। ম্যাক্রো ইকোনমিক্সে আমাদের দুটি ইউনিট থাকে, ইউনিট 1 এবং ইউনিট 2, আর ইন্ডিয়ান ইকোনমিক্সে আমাদের তিনটি ইউনিট, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। বেশ কিছুদিন আগে আমি ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকে মূলত আমি ইউনিট 2-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো দেখো স্টুডেন্টস, ইউনিট 2 থেকে আমাদের 3টি 2 মার্কসের প্রশ্ন এবং একটি 4 মার্কসের প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে লাগে। মোট থাকে আমাদের 10 মার্কস এই ইউনিট থেকে। তো এবছর 2026-এ উচ্চ মাধ্যমিকে এই ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আজকে আমি সেই প্রশ্নগুলো তোমার সামনে তুলে ধরেছি। তো প্রথম যে প্রশ্নটি আমাদের এই ইউনিট 2 থেকে করতে লাগবে 2 মার্কসের জন্য, সেটি হলো সরকারের রাজস্বের উৎস কী কী। 2 নম্বর, সরকারের রাজস্ব খাতে ব্যয় কাকে বলে। 3 নম্বর, ফিসকাল ঘাটতি কাকে বলে। 4 নম্বর, সমানুপাতিক কর ব্যবস্থা এবং প্রগতিশীল কর ব্যবস্থার সংজ্ঞা দাও। 5 নম্বর, জিএসটি কম্পোজিশন স্কিম কি। 6 নম্বর, ফিসকাল ঘাটতি অর্থ রূপায়ণ বা মনিটাইজেশন বলতে কি বোঝো। 7 নম্বর, হস্তান্তর প্রদান কাকে বলে। 8 নম্বর, সরকারের বাজেট রাজস্ব প্রাপ্তি কি। 9 নম্বর, প্রাথমিক ঘাটতি কাকে বলে। 10 নম্বর, প্রত্যক্ষ করের দুটি গুণ উল্লেখ করো। 11 নম্বর, সরকারি ঋণ কাকে বলে। তারপর 12 নম্বর, সরকারের বাজেট কি, এবং 13 নম্বর, সরকারি ফাইন্যান্স কি বা পাবলিক ফাইন্যান্স কি। তারপর দেখো স্টুডেন্টস, 14 নম্বর প্রশ্ন, সরকারের বাজেট রেভিনিউ ঘাটতি সংজ্ঞা দাও। 15 নম্বর, আভ্যন্তরীণ ঋণ এবং বাহ্যিক ঋণের সংজ্ঞা দাও। 16 নম্বর, সরকারের দুটি কর বহির্ভূত রাজস্বের উৎসর উদাহরণ দাও দিয়ে সংজ্ঞা লেখো। 17 নম্বর, বাজেট বলতে কি বোঝো। 18 নম্বর, দুটি প্রত্যক্ষ ও দুটি পরোক্ষ করের উদাহরণ দাও। 19 নম্বর, প্রত্যক্ষ করের উৎস কি বা উৎসগুলি কি কি। আর 20 নম্বর, সরকারের বৈদেশিক ঋণের উৎসগুলি কি কি। 21 নম্বর, দুটি করের দুটি উৎস লেখো। 22 নম্বর, ঘাটতি ব্যয় কাকে বলে। 23 নম্বর, অধোগতিশীল করের পক্ষে দুটি যুক্তি দাও। 24 নম্বর, জিএসটির দুটি বৈশিষ্ট্য লেখো। 25 নম্বর, বাজেটের ঘাটতি কাকে বলে। 26 নম্বর, বৈদেশিক ঋণের দুটি অসুবিধা উল্লেখ করো। 27 নম্বর, প্রসারমূলক ফিসকাল নীতি কি। 28 নম্বর,
সমতার বাজেট গুণাঙ্ক কাকে বলা হয়? 29 নম্বর, কর কাকে বলে? 30 নম্বর, অকর রাজস্ব বলতে কী বোঝো? এবং শেষ অন্তিম প্রশ্ন 31 নম্বর, অর্থনীতিতে জিএসটির দুটি প্রভাব লেখো। দেখো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে 2 মার্কসের জন্য মোট 31টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আশা করছি তোমরা যদি এই 31টি 2 নম্বরের প্রশ্ন করো, এর বাইরে কোনো 2 মার্কসের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের করতে লাগবে না। পরীক্ষায় যদি আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমরা জানি এই অধ্যায় থেকে আমাদের 3টি 2 মার্কসের প্রশ্ন করতে লাগে। তো 2 মার্কসের প্রশ্ন সাজেশান দেওয়া খুবই কঠিন, কিন্তু আমার মতে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেস্ট পেপারে আমি দেখেছি যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে বিভিন্ন স্কুলে, বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে সেই প্রশ্নগুলি আমি রেখেছি। আশা করছি তোমরা যদি 2 মার্কসের জন্য এই কটা প্রশ্ন করে দিতে পারো, এর বাইরে আর কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে 2 মার্কসের জন্য করতে হবে না। আমরা জানি এই অধ্যায় থেকে আমাদের 4 মার্কসের একটি প্রশ্ন পরীক্ষায় করতে লাগে। তো 4 মার্কসের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি রেখেছি তার মধ্যে প্রথমটি হলো 1 নম্বর, জিএসটি কাকে বলে? জিএসটি প্রবর্তন করার কয়েকটি মূল লক্ষ্য বর্ণনা করো। 2 নম্বর, উদাহরণ সহযোগে রাজস্ব ব্যয় ও মূলধনী ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, ফিস্কাল ঘাটতির মুদ্রায়ন কি মুদ্রাস্ফীতির সৃষ্টি করতে পারে? মানে মুদ্রাস্ফীতির জন্য ফিস্কাল ঘাটতি কি কারণ, সেটা আমাদের ব্যাখ্যা করতে লাগবে। 4 নম্বর, ভারতে 4 ধরনের জিএসটির সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর, সরকারের বাজেটের কাজ কি? 6 নম্বর, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও। 7 নম্বর, কোনটি ভালো, ঘাটতি বাজেট না উদ্বৃত্ত বাজেট? কারণ সহ ব্যাখ্যা করো। 8 নম্বর, প্রগতিশীল কর প্রোগ্রেসিভ ট্যাক্স এবং সমানুপাতিক কর প্রপোর্শনাল ট্যাক্সের মধ্যে পার্থক্য লেখো। সুষম বাজেট গুণাঙ্ক কি? দেখো স্টুডেন্টস, এই অধ্যায় থেকে আমাদের এক নিউমারিক্যালস আসতে পারে, সেজন্য আমি এখান থেকে একটি নিউমারিক্যালসের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার চান্স আছে। তো আমাদের এরকম ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার আগে যাওয়ার আগে আমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। দেখো প্রশ্নটা হলো, এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইজুকাল টু 0.75 যদি হয়, তাহলে সরকারি ব্যয় যদি 20 কোটি টাকা বাড়ানো হয়, তাহলে অর্থনীতিতে জাতীয় আয় কত বৃদ্ধি পাবে? 10 নম্বর, রাজস্ব ঘাটতি কাকে বলে? রাজস্ব ঘাটতির নগদীকরণ মনিটাইজেশন অফ ফিস্কাল ডেফিসিট বলতে কী বোঝো? 11 নম্বর, সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের মধ্যে উদ্দেশ্যগুলি আলোচনা করো। 12 নম্বর, সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, কর আরোপের নীতি অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে কোনটি গ্রহণীয় তা যুক্তি সহকারে সংক্ষেপে লেখো। 14 নম্বর, অর্থনীতির উপর সরকারি ঋণের ফলাফল আলোচনা করো। 15 নম্বর, সরকারি বাজেটে চলতি খাত ও মূলধনী খাতের পার্থক্য কী? 16 নম্বর, কর রাজস্ব ও অকর রাজস্বের মধ্যে পার্থক্য কী? 17 নম্বর, রাজস্ব ঘাটতিতে কি কি উপায়ে অর্থ সংস্থান সম্ভব? এবং অন্তিম প্রশ্ন 18 নম্বর, উন্নয়নশীল দেশের আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণের মধ্যে কোনটি উপযুক্ত যুক্তি সহকারে লেখো। দেখো স্টুডেন্টস, 4 মার্কসের জন্য আমি মোট 18টি প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি। আশা করছি তোমরা যদি এই 18টি প্রশ্ন ভালোভাবে পরীক্ষার আগে তৈরি করতে পারো, পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসার চান্স সেরকম নেই। এই 18টি প্রশ্ন যদি তোমরা করতে পারো, এর মধ্যে থেকেই তোমরা একটি প্রশ্ন শিওর কমন পাবে।
আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে বা তোমরা বুঝতে পারছো না কিভাবে অ্যান্সারটি লিখতে লাগবে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই প্রশ্নর উত্তর নিয়ে এটি নতুন ভিডিও বানাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিও।